স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। অটোরিকশা নিয়ন্ত্রণ না করলে 1 বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহর অচল হয়ে যাবে, এমন ধারণা যাত্রী কল্যাণ সমিতির। মঙ্গলবার সংস্থাটি জানায়, গত 1 যুগে 67,890টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1,16,000-এরও বেশি মানুষ, আর 1.5 লাখের বেশি আহত হয়েছেন। বিশৃঙ্খলা এবং ত্রুটিপূর্ণ পরিবহন পরিকল্পনার কারণেই এমনটা ঘটেছে। যাত্রী কল্যাণ সমিতি বলছে, স্বাধীনতার আগে দেশে নিরাপদ এবং সাশ্রয়ী যোগাযোগ পথ হিসেবে নৌ এবং রেলপথে 80% এবং সড়কে মাত্র 20% মানুষের যাতায়াত ছিল। তাই সড়কে দুর্ঘটনা 20% সীমিত ছিল। স্বাধীনতার পরে দাতা সংস্থার পরামর্শে একের পর এক সড়ক উন্নয়ন এবং সংস্কারের নামে বেহিসেবি লুটপাট, সড়কে বেপরোয়া চাঁদাবাজি, বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে একের পর এক নতুন নতুন সড়ক নির্মাণ করে 80% মানুষের যাতায়াত সড়কে নিয়ে আসার কারণে সড়ক দুর্ঘটনা 80% বেড়েছে। তারা বলছে, সড়কে এই গণহত্যার জন্য সরকারের দুর্নীতি এবং ভুল নীতি দায়ী। এ নিয়ে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। মোজাম্মেল হক চৌধুরী, আপনারা বলছেন যে এখানে সড়কের ভুল নীতি আছে এবং আপনারা স্বাধীনতার আগের যে উদাহরণ তার সেটি টেনেছেন। সেই সময়ের মানুষের সংখ্যা এবং এখনকার মানুষের সংখ্যায় তো ফারাক আছে, সেটি আপনারা অ্যাড্রেস করেছেন কিনা 1। 2 হচ্ছে যে সড়কের তো নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে। সারা দেশে যেভাবে সড়ক উন্নয়ন হয়েছে সেটা আসলে কিভাবে ভুল নীতি, সেটা একটু যদি আপনাদের মনে হয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আসলে আমরা যে ভুলনীতির কথা বলেছি ছিল সড়কে যাতায়াত হতো মাত্র 20% মানুষ এবং দুর্ঘটনা মাত্র খুবই সীমিত আকারে ছিল। আমরা স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন সরকারগুলো যারা দায়িত্বে ছিল তারা বিভিন্ন দাতা সংস্থার প্রেসক্রিপশনে এবং পার্শ্ববর্তী দেশের এই দেশে যানবাহনের একটা বাজার খুলে দেওয়ার জন্য তারা কি করলেন, তারা রেলপথ এবং নৌপথকে সংকুচিত করে সড়ক পথ সম্প্রসারণ, নতুন নতুন সড়ক নির্মাণ এবং মেরামতের উদ্যোগ নিলেন। ফলে আমরা দেখেছি একদিকে রেলপথ এবং নৌপথ এটা যেটা মানুষের যাতায়াতের জন্য নিরাপদ ছিল, সাশ্রয়ী ছিল, তার পরিবর্তে সড়কের ব্যবহার বাড়ানো হলো। বাড়াতে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, এখন আমাদের 80 থেকে 50% মানুষের যাতায়াত কিন্তু সড়কে হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে 80 থেকে 85% মানুষ যখন সড়কে যাতায়াত করে, আমাদের জন্য মাস ট্রানজিট যেটা দরকার ছিল, আমি যদি উদাহরণ হিসেবে বলি, যেমন আমাদের এই যে এখন একটা মেট্রো আমরা যেটা পেয়েছি, এই মেট্রোতে প্রতিদিন 4 লক্ষ মানুষের যাতায়াত হয়, 2 বছরে প্রাণহানি মাত্রা 0। তাহলে এই ধরনের গণপরিবহন দেওয়ার পরিবর্তে আমাদেরকে দিলেন কি, ওই যে ভারতের তৈরি কিছু সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা, এই যে পার্শ্ববর্তী দেশের নসিমন পরিবহন, হিমফলার, অটো টেম্পো, পিএসইউ, এই সমস্ত যানবাহন যেগুলোতে যাতায়াতের ভোগান্তি বেড়েছে, যানজট বেড়েছে, দুর্ঘটনা বেড়েছে এবং মানুষের যাতায়াত খরচ একেবারে আকাশচুম্বী হয়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। সুতরাং আমাদের এখানে হওয়ার কথা ছিল যাত্রী, আমরা এই যে সড়ক দুর্ঘটনার যে পরিসংখ্যান দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি বুয়েটের হিসাব, আমাদের হিসাব, সব সংস্থার হিসাবে দেখা যাচ্ছে 50% মানুষের প্রাণহানি হয় শুধুমাত্র পথচারী। কিন্তু বাংলাদেশের সড়ক মহাসড়কের কোনো এই যে ফুটপাত নির্মাণ এবং মানুষের যাতায়াতের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে মাস ট্রানজিটের কোনো ব্যবস্থা নেই। এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে সরকারের দুর্নীতি এবং দুর্নীতি, এই কারণেই কিন্তু আমাদেরকে আজকে অনিরাপদ সড়কের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এমন অবস্থা যদি চলতে থাকে, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনি যেটা বলেছেন ইতিমধ্যে, আপনি আসলে কিভাবে দেখেন এই পুরো বিষয়টি? কারণ স্বাভাবিক যে সড়কও বাড়াতে হবে, আমাদের সঙ্গে অন্যান্য যে সমন্বিত যাতায়াত ব্যবস্থার কথা বলেছেন সেটাও জারি রাখা প্রয়োজন ছিল। আপনি আসলে কোন চোখে দেখছেন এটা? দেখেন, আমাদের এই দেশের সমস্যা কিন্তু ভূমি সমস্যা। ভূমির স্বল্পতা আছে, পপুলেশন আছে, আমাদের ফুড সিকিউরিটি দরকার। সুতরাং রোড যেহেতু
অনেক ভূমি নেয় বানানোর জন্য। তো আমাদের নদীমাতৃক দেশের একটা অমিত সম্ভাবনা ছিল। অন্তত ফ্রেটটাকে আমরা যদি নদী পথে সচল রাখতে পারতাম, রেল পথেও যদি আমরা এই কার্গো এবং প্যাসেঞ্জার বান্ধব সেবা দিতে পারতাম, তাহলে একটা বহুমাত্রিক এবং ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হতো। এই সম্ভাবনাটা আমাদের দেশে আছে। এটা আমাদের কি বলবো, গিফটেড একটা সম্ভাবনা। নৌপথটা ব্রিটিশদের কাছে আমরা রেলপথও পেয়েছিলাম। কিন্তু যে জিনিসটা হয়েছে, সবাই ডোর টু ডোর ফ্যাসিলিটি চায়। এটা শুধু আমাদের দেশ না, পৃথিবীর সব দেশের মানুষই কিন্তু পাসপোর্ট অফ ফ্রিডম চায়। রেলে যাব, স্টেশনে দাঁড়িয়ে থাকবো, শিডিউল বিপর্যয় হবে, নৌপথে যাব, একই অবস্থা। কিন্তু যারা দেশ পরিচালনা করে, পরিবহনের সংশ্লিষ্ট যে পেশাদারি অর্গানাইজেশন থাকে, তারা জানে ফুডের এক্সেন্ট্রিসিটি হলে যেমন শরীর ঠিক থাকে না, একইভাবে যোগাযোগ ব্যবস্থায় আমি যদি শুধু সড়ক নির্ভর হয়ে যাই, এই টেকসই উন্নয়নের যুগে এটাকে কখনোই টেকসই বলে না। কারণ একটা সড়ক বানানোর পর 10 বছরও লাগে না এটা ওভার স্যাচুরেটেড হয়ে যাওয়ার জন্য। তারপরে আপনি আবার 10 লেন করবেন, ভূমি অধিগ্রহণ করবেন, প্রোডাক্টিভ ল্যান্ড নিয়ে নিচ্ছেন। তো আপনার জাতীয় নীতি কি? ল্যান্ডকে কনজার্ভ করো, প্রোডাক্টিভ ল্যান্ডটাকে আমাদের ফুড সিকিউরিটির জন্য রাখো। এটা হলো বটম লাইন। কিন্তু আমরা কি করছি? এই সড়ক পথের দিকে নজর দিতে দিতে এই একটা আনসাস্টেনেবল মোডের উপরে এত বেশি নির্ভরশীল হয়ে গেছি। তারপরে আবার হলো পরিচালনাটা এত বেশি অপেশাদারি। অর্থাৎ সড়ক আমরা বানিলাম সবচেয়ে উন্নত মানের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে 12,000 কোটি টাকা দিয়ে, পদ্মা ব্রিজ বানালাম প্রায় 34,000 কোটি টাকা দিয়ে, 56,000 কোটি টাকা দিয়ে বানানোর পর বললাম যে এই জায়গায় ধীর গতির কোনো গাড়ি চলবে না, বিশৃঙ্খলা চলবে না, জন্মটাই হবে সুশৃঙ্খল, দ্রুত গতিতে চলবে কিন্তু দুর্ঘটনা ঘটবে না। এটা হলো বিজ্ঞান। কিন্তু আমাদের সড়কে কিন্তু সত্যি দুর্ঘটনা ঘটছে। তার মানে এখানে যে বিশৃঙ্খলা হচ্ছে, বাসে বাসে পাল্টাপাল্টি হচ্ছে, যাদের এখানে ঢোকার কথা না সেই ধীর গতির গাড়িও চলে আসতেছে, বাস এখানে যাত্রী নামিয়ে দিচ্ছে, দ্রুতগতির রাস্তার মধ্যে পারাপার করছে, দেখার কেউ নাই। তাহলে বোঝা যাচ্ছে আমরা দুর্ঘটনা কমানোর জন্য যে বিনিয়োগ করছি, সেই বিনিয়োগটাও বদহজম হয়ে যাচ্ছে, আমাদের দুর্ঘটনা কিন্তু কমছে না। জি। তো সেই হিসাবে আমি বলবো, আমাদের এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা পেশাদারি না। তারা এই পরিবহন জটিল একটা বিষয়কে ধারণ করতে পারেন না। সহজ সরলীকরণ করে প্রজেক্টের উন্নয়নের মাধ্যমে তারা মনে করেন যানজট কমাবেন, দুর্ঘটনা কমাবেন। এখানে যে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার একটা ভারসাম্য তৈরি করার জন্য নিবিড় একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনায় তার নজরটা মানে কেউ ওনারা দেন যেমন না। বলছেন যে যে ভুল নীতি, আপনি সেটি সমর্থন করছেন যে এই পরিস্থিতির অবশ্যই, জন্য ভুল নীতি। অবশ্যই এটা গোড়া থেকেই আপনি যদি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা দেখেন, প্রতিটা সেক্টরেই 30%, প্রায় 33% করে তাদের স্টেক ছিল এবং বিনিয়োগটাও কিন্তু 1/3 ছিল। তখন কিন্তু ব্যালেন্স ছিল। কিন্তু কালক্রমে ওই যে দাতা গোষ্ঠী তার একটা জি, জি। রেলের উন্নয়নে তো তার কিছু বিক্রি হবে না। এই যে ত্রিমাত্রিক জনগণ চাচ্ছে, সরকার উন্নয়নটা দেখিয়ে ভোট চাচ্ছে এবং দাতা গোষ্ঠীরও একটা আগ্রহ আছে। এই ত্রিমাত্রিক আগ্রহের ফলে আজকে কিন্তু আমরা যে এক্সেন্ট্রিসিটি রোডের মধ্যে নিয়ে আসছি, না নিরাপদ করতে পারলাম, না মহাসড়কের মধ্যে যানজট দূর করতে পারলাম। জি। তার মানে কি? আমরা টেকসই উন্নয়নের কোন রূপরেখাই বাস্তবায়ন করতে পারিনি। সেই কারণেই কিন্তু কাঠামোগত পরিবর্তন দরকার এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে, যারা পেশাদারিত্বের সাথে দায়িত্বের সাথে যেটা জনগণের জন্য ভালো সেই সমন্বিত উন্নয়ন যেন করতে পারে। জি। মোজাম্মেল হক চৌধুরী, আপনারা বলছেন যে যদি নিয়ন্ত্রণ করা না যায় অটোরিকশা, তাহলে ঢাকা এবং চট্টগ্রামের মতো শহরগুলো অচল হয়ে যেতে পারে। এবং এখানে আপনারা দেখছেন যে আগের সরকারের তো বটেই, বর্তমান সরকারেরও আপনারা নির্লিপ্ততা দেখছেন। এই জায়গায় যদি এখন নিয়ন্ত্রণ করতে যায়, আমার যতদূর মনে পড়ে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল একসময়। নিয়ন্ত্রণ করতে চাইলে, আপনি তো 1 বছরের কথা বলেছেন, এখন নিয়ন্ত্রণ করতে গেলে তো কালকেই অচল করে দেবে। কি বলবেন? দেখুন, আসলে নিয়ন্ত্রণের বহুমাত্রিক পদ্ধতি আছে। এখন যারা এই সরকার চালাচ্ছে
তাদের আসলে পেশাদারিত্ব যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনি আমদানি বন্ধ করুন, আপনি উৎপাদন যেখানে যেখানে উৎপাদন হচ্ছে বাংলাদেশে উৎপাদনের জায়গাগুলো সীমিত করুন, বন্ধ করুন। বাজারজাত করার যে জায়গাগুলো আছে এখানে সীমিত করুন, বন্ধ করুন। তাহলে আপনি একটা সময় পরে আপনি এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং তার বিকল্প হিসেবে আমরা বাস লেনের কথা বলছি, ডেডিকেটেড বাস লেন, যে প্রাধিকার বাস লেন, যে লেনের মধ্যে অন্য কোনো গাড়ি চলবে না, এইরকম লেনের ব্যবস্থা করুন। সেখানে যদি আমি কম খরচে সাশ্রয়ী মূল্যে সবার আগে যেতে পারি, আমি অটোমেটিক ইয়ে থেকে নিরুৎসাহিত হব। ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা, প্রাইভেট কার, মোটরসাইকেল, সেখান থেকে নিরুৎসাহিত হব, যেটা আমাদেরকে মেট্রো রেল উদাহরণ হিসেবে দেখিয়েছে। তাহলে এই জায়গাগুলোতে যদি আমরা যাই, আমাকে এটা তো খুবই কস্টলি প্রজেক্ট, মেট্রো রেলের মতো প্রজেক্ট তো খুবই কস্টলি প্রজেক্ট, সেটা কি আসলে সম্ভব? আমরা ডেডিকেটেড বাস লেন করার কথা বলা হয়েছে সরকার। জি, অধ্যাপক শামসুল হক, এটা সত্য যে উনি যেভাবে বলছেন যে আমরা যদি বিকল্প দিতে পারি যাত্রীদেরকে, তাহলে আমি একটু দেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 10 লাখের বেশি অটোরিকশা ঢাকায় চলছে, 10 লাখের বেশি অটোরিকশা চট্টগ্রাম শহরে চলছে। ইতিমধ্যে 1 লাখ করে 2 লক্ষ অটোরিকশা ঢাকা চট্টগ্রামে নতুন করে নিবন্ধন দেওয়ার সরকার উদ্যোগ নিয়েছে। এটার জন্য বড় বড় কোম্পানিগুলোকে, দেশের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন তারা কিন্তু এখানে 1000 কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসতেছে। এখন তারা যখন 1000 কোটি টাকা বিনিয়োগ করবে, 1 লাখ গাড়ির জন্য করবে না, নিশ্চয়ই তারা 10 লাখ গাড়ি ঢাকায়, 10 লাখ গাড়ি চট্টগ্রামে নামাবে এবং অন্যান্য জেলাগুলোতে নামাবে। তাহলে এই 10 লাখ, বর্তমানে যে 10 লাখ অটোরিকশা রাজধানীতে চলছে তার মধ্যে আমরা চলাচল করতে পারছি না। তার সাথে যদি নতুন করে আরো 10 লাখ যুক্ত হয়, আমাদের পরিস্থিতি কি হবে আপনি বলুন। না, অবশ্যই ঠিক একই পদ্ধতি চট্টগ্রামেও হচ্ছে। এই যে সরকারের আরেকটা মূলনীতি, আরেকটা মূলনীতি, এই মূলনীতি যে আমাদেরকে আগামী দিনে একটা ভয়াবহ সংকটে ফেলতে যাচ্ছে, সেই জায়গাতে আমরা এই আপনারা অ্যাড্রেস করেছেন, খুবই ভালো। এটা একটু বিশেষজ্ঞের দৃষ্টিতে অধ্যাপক ডক্টর শামসুল হক, মানে আপনি আসলে কি দেখেন এই যে 10 লাখ মানুষ, 10 লাখ মানুষের যে কাজের সঙ্গে যুক্ততা, সেটাও একটা খুব বড় মানে অংশ। হঠাৎ করে চাইলেই আমি কালকে এই 10 লাখ মানুষকে একদম মানে কাজহীন করে দিতে পারবো না, সেটাও সেই পরিস্থিতিও খুব খুব বাস্তবতা। মানে সেখানে আসলে কি দেখেন? সেখানে আমি বলবো আসলে আমাদের আজকে আপনারা ব্যাটারি চালিত রিক্সার কথা বলছেন, এতদিন তো প্যাডেল রিক্সা যেটা ছিল ওইটাও তো পঙ্গপালের মতো চলতো। তো সেই হিসাবে আমি বলবো এই সরকার যদি এইটাকে কি বলবো প্রতিকার তো করা উচিত, কিন্তু তার আগে যদি বলতো যেই প্রতিষ্ঠানগুলিকে জনগণের পয়সায় বেতন দিয়ে তৈরি করা হলো তারা কি ঘুমিয়েছিলেন? যে কোনো সমস্যা, যেমন এয়ারপোর্টে একটা আগুন ধরলো, আগুনের ইনসেপশনে কিন্তু এটাকে যে কোনো ভাবে কিন্তু দমন করা যেত। একবার যদি ডেভেলপ করে যায় 36টা ইউনিট এনেও কিন্তু পারা যায় না। তো একটু পেশাদারি লোক কাকে বলে? যারা একটু দূরদর্শী। এই ইজি বাইক একটা দুইটা যখন আসা আরম্ভ হলো, সেটাকে ডলা দিয়ে কিন্তু তখন গোড়াতে এটাকে কন্ট্রোল করা যেত। ওনারা বাড়তে দিয়েছে, বাড়তি দিয়ে সরকারের উপর এটা চাপিয়েছে। আমি তো বলবো এই সরকারের কোনো কালার ছিল না, বলতে পারতেন তা আপনারা কেন আছেন? এই প্রতিষ্ঠানগুলি বিআরটিএ কেন আছে? জনগণের থেকে রেজিস্ট্রেশন ফি নেন, অর্থ কি? সড়ক ব্যবহার করার জন্য আপনি বৈধ হন। তা আমার বৈধ পথে আমার অবৈধ গাড়ি কেন চলে আসে? আমার ঝুঁকির মাত্রা কেন বাড়িয়ে ফেলবে? আমি আপনাকে রেজিস্ট্রেশন ফি কেন দিব? এই কেনর উত্তরটা কিন্তু যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠানগুলির থেকে না পাবো, আমরা অনেক ধরনের উদ্যোগ নিতে পারি, সামালও হয়তো দিব, টেকসই হবে না, কারণ পেশাদারি অর্গানাইজেশন না। তারা হোঁচট খান যখন সমস্যাটা আনম্যানেজেবল পর্যায়ে চলে আসে। এবং আরো দুর্ভাগ্য লাগে, এরাই কিন্তু অভিযানে নামে। যারা যারা অভিযানে নামে তাদেরকে কিন্তু দায়বদ্ধ করা উচিত। একবারও দেখাতে পারবেন এরকম অভিযানে নেমে সফল হয়েছেন, রিক্সা উদ্ধার করতে গিয়ে অথবা সিএনজি কে মিটারে নিতে গিয়ে যতবার অভিযান চালিয়েছেন প্রত্যেকটাই ছিল অপেশাদারী অভিযান। কেন? সমস্যাটা মাস স্কেল করে ফেলেছেন। আমার মনে হয়
রুট কজটাকে অ্যাড্রেস করতে হবে। আমরা যা দেখতে পাচ্ছি এটা হলো সিমটমে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশ্ন হলো তাহলে এগুলি দেখভালের জন্য যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের কি দায়িত্ব ছিল? তারা যদি না পারে এটা বলতে হবে, এবং সক্ষমতার অভাব থাকলে তাদের সক্ষম করতে হবে, কিন্তু এইভাবে চলতে দেওয়া যায় না। আমি বলবো আমাদের প্রতিষ্ঠানগুলি দায়হীনভাবে চালাচ্ছে, এইভাবে এতদিন চলেছিল। এখন যে এইভাবে জনগণ বাড়ছে, মোবিলিটির যেই চাহিদা বাড়ছে, এখানে পেশাদারি এবং স্পেশাল নলেজ দিয়ে, সায়েন্স দিয়ে কিন্তু সব দেশ যেভাবে মোকাবেলা করছে, আমাদের কমন সেন্সে আমরা মোকাবেলা করতে গিয়েই সমস্যাগুলির জট পাকিয়ে ফেলছি। এই জায়গাটায় সংস্কার এই সরকারের একটা সুযোগ ছিল। আমি বলবো না যে ইজি বাইককে গিয়ে কিছুদিনের মধ্যে এটাকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া, এটা একটা অকল্পনীয় জিনিস। কেন? এটার ভ্যালু চেনের সাথে উৎপাদন পর্যায়ে অনেকে জড়িত হয়ে গেছে, এটা জীবিকার জন্য জড়িত হয়ে গেছে, এবং এটার একটা চাহিদাও তৈরি হয়ে গেছে। এই যে জটটা, এই জট একদিনে তো খোলা যাবে না। তাহলে আমি দুই ধরনের এখানে পরামর্শ দিব। এই ধরনের প্রতিষ্ঠানগুলি ভবিষ্যতেও কিন্তু এই সমস্যা তৈরি করবে, এবং এটার সমাধানের জন্য আমি জানি না মেয়র অফিস থেকে কারা কারা অপেশাদারী ভাবে রেজিস্ট্রেশনের কথা চিন্তা করছেন। তারা একবারও বলতে পারবেন রিকশার ৮০,০০০ রেজিস্ট্রেশন দিয়ে সেই সংখ্যাটাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? যদি না পারেন তাহলে এই ধরনের উদ্যোগ তারা কেন নিলেন? এবং আমার জানার ইচ্ছা আছে কেউ পরিবহনের সাথে সংশ্লিষ্ট কোনো মেধার লোক ছিলেন কিনা। অপেশাদারী লোকরা সমস্যা তৈরি করে কিছুদিন পরে চলে যাবে, জনগণ সাফার করবে। এভাবে চলতে দেওয়া উচিত না। একটু জিজ্ঞাসা করা উচিত পরিবহনের আপনার কি নলেজ আছে, এত বড় একটা ডিসিশন নিলেন, ইজি বাইককে এবং ব্যাটারি চালিত রিক্সাকে রেজিস্ট্রেশন দিবেন, সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারবেন? একটা উদাহরণ দেন, পারেননি এর আগে? সিএনজি ব্যাটারিতে যায় না, সিএনজি এক রেজিস্ট্রেশনে 5টা চলতেছে, এবং রিক্সা চলতেছে ৮০,০০০ রেজিস্ট্রেশনের বাইরে গিয়ে। তা আপনার সক্ষমতা নাই, আপনি কিভাবে এই ধরনের প্রজেক্টগুলি নেন? আমাদের সন্দেহ হয় ব্যাকডোরে কোনো আনহোলি অ্যাক্টিভিটি না থাকলে এই ধরনের অপেশাদারী ডিসিশন ওনারা নিতে পারে না। জনগণ অনেক সাফার করেছে ওনাদের ভুলের জন্য। এইভাবে এই সরকারের সময়ও চলছে, এটাই আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগে যে পেশাদারি নলেজ নাই, কিন্তু বড় বড় ডিসিশন নিচ্ছে এবং কিছুদিন পরে চলে যাবেন, দায় নিবেন না। এভাবে কিন্তু ফুরফুরা মেজাজে ডিসিশন নেওয়া যায় না। যদি ডিসিশন নেন এখানেই থাকতে হবে, এখান থেকে রিটায়ারমেন্ট করতে হবে, প্রতিটার কনসিকোয়েন্স জবাবদিহি করতে হবে। এত ক্যাজুয়ালি ট্রান্সপোর্টেশনের সমাধান দেওয়া যায় না। এটা অত্যন্ত জটিল একটা বিজ্ঞান। এই বিজ্ঞানের সবচেয়ে বড় পেশাদারী লোকরাও হিমশিম খায় উন্নত দেশে, আর আমাদের তো জটিলতা আরো বেশি। এখানে যেই পরিমাণ পেশাদারিত্ব দরকার আমি পাইনি কোথাও এই ধরনের পেশাদারি ডিসিশন নেওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো কমার্শিয়াল ফ্লেভার পাই, ওনাদের কমার্শিয়াল কোনো কিছু না থাকলে কাজ করেন না। সরি টু সে কথাগুলি বলতে হলো, জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে। এখানে কিন্তু হসপিটালের অ্যাক্সেস পাচ্ছে না, এডুকেশন অ্যাক্সেস পাচ্ছে না, যারা এক্সপোর্টের সাথে ইম্পোর্টের সাথে জড়িত তারা রিলায়েবিলিটি পাচ্ছে না। হোয়াট ইজ দিস? যারা যারা আছে তাদেরকে এই জবাবদিহিটা করতে হবে এবং বলতে হবে আপনারা কি পরিবহনের সাথে কোনো নলেজ আছে? তাহলে এত বড় ডিসিশনগুলি কিভাবে নেন? এই জবাবদিহিতা আমার মনে করা উচিত। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল হক এবং মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। ধন্যবাদ আপনাকেও আমাদের। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।